বাবা প্লিজ বিয়েটা করে নে। আম্মু, আমি এখনো ছোট, পড়ালেখা শেষ হয়নি আমার। কোথাও কি লেখা আছে বিয়ের পরে পড়াশুনো করা যায় না? প্লিজ, এখন এসব বাদ দাও। তুই কবে বুঝবি বল? তুই সারাদিন থাকিস ভার্সিটিতে, বন্ধুদের আড্ডায় থাকিস ব্যস্ত, আর তোর আব্বু তো ব্যবসা নিয়েই ব্যস্ত। আমাকে কেউ কি সময় দেস? তো এখন কি করতে পারি? আমার একজন মানুষ লাগবে সময় কাটানোর জন্য। কাজের মহিলা আছে তো, তার সাথে সময় কাটাবে, দরকার পড়লে আরেকজন রেখে দেব। সবার সাথে সময় কাটানো যায় না। আগে তোর আপু ছিল, সারাদিন বাসায় থাকতো। তোর আপুর বিয়ে হওয়ার পর আমার আরো একা লাগে। দেখো, এখন আমি বিয়ে করতে পারবো না, আমার খাওয়া শেষ, আমি ভার্সিটিতে যাই, বাই। এই বলে চলে আসলাম। আম্মু যে কিসের জন্য আমাকে বিয়ে করাতে উঠে পড়ে লেগেছে এটাই বুঝি না আমি। আমি একটা পিচ্ছি ছেলে, সবেমাত্র অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট। আপনারাই বলেন, আমার কি এখন বিয়ের বয়স হয়েছে? গাড়ি নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এবার পরিচয়টা দিয়ে দেই। আমি নীল, বাবা মার দুই মাত্র সন্তান। মানে আমার বড় একটা আপু আছে, তার নাম রিয়া। আপুর বিয়ে হয়ে গেছে, বাবা শহরের নামকরা একজন ব্যবসায়ী। এইটুকুই থাক, আস্তে আস্তে সব জেনে যাবেন। পরিচয় দিতে দিতে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে এসে আমি গাড়ি পার্ক করে আমাদের আড্ডাখানায় চলে গেলাম। ভার্সিটির মাঠে একটা বড় কদম গাছ আছে, এখানেই আমাদের আড্ডা। আমার ফ্রেন্ড সার্কেল ছাড়া কলেজের বড় ভাইরাও এখানে কখনো বসে না। আমি কদম গাছের কাছে চলে গেলাম। দেখি জয়, রানা, রাজু, হিয়া, প্রিয়া বসে আছে। আমি গিয়ে ওদের সামনে বসে পড়লাম। এরা হলো আমার কলেজের ফ্রেন্ড। মহারাজ, আপনার ঘুম ভাঙলো? হ্যাঁ, প্রাণপ্রিয় প্রজা। বাজে কয়টা খেয়াল আছে? আজকে যে আমাদের তৃতীয় বর্ষের প্রথম ক্লাস, মনে আছে কি? আর বলিস না, তোদের বলেছিলাম না যে আম্মু আমাকে বিয়ে করাতে উঠে পড়ে লেগেছে? বলেছিল তো। আজকে আবার এই কথা নিয়ে দেরি হয়ে গেল। কেন আজকেও বলনি নাকি? হ্যাঁ, মাথা খারাপ করে দিল পুরো। নীল, আমার মনে হয় তোর বিয়ে করে নেওয়া উচিত। মাথা ঠিক আছে তোর? দেখ, আগে তো রিয়া আপু ছিল, আন্টি তার সাথে সময় কাটিয়েছেন। এখন তো বাসায় আন্টি একা থাকে, তাহলে আন্টির কতটা বোরিং লাগে তুই বল। এতই যখন কষ্ট হয় তাহলে তুই গিয়েও তো মাঝে মাঝে হেল্প করতে পারিস। পার্মানেন্ট বাসায় নিয়ে চল। মানে? কিছু না। বুঝিস না নীল, প্রিয়া তোকে লাইক করে। ফালতু কথা বলবি না, তুই আমার ফ্রেন্ড, আমাদের মধ্যে ভালোবাসা কখনো হবে না। তোর প্রবলেমটা কি? হ্যাঁ, আমাকে ভালোবাসতে কি প্রবলেম তোর? আচ্ছা, তোরা কি চাচ্ছিস আমি এখান থেকে চলে যাই? প্লিজ থামবি তোরা। বারণ করে দে, এসব ফালতু কথা আর কখনো যেন না বলে। আচ্ছা বাবা, সরি। তুই সত্যি একটা আবাল। আবালের কি হলো? আমি তোর বাবা লাগে গাধি? না, কেন? তাহলে বাবা বললি যে? আরে বোকা, ওটা তো কথার কথা। নীল, তুই পারিসও? চল ক্লাসে চলে যাই, আমাদের ভালো দেখে দুইটা বেঞ্চ বুকিং করতে হবে। শোন, আমরা যেখানে গিয়ে বসবো সেখানেই আমাদের দখল এসে পড়বে। নীল, তোর বাবা ভার্সিটির সভাপতি, তার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। ঠিক বলেছিস। হয়েছে, এখন চল ক্লাসে যাই। এই বলে আমরা ক্লাসের দিকে যেতে লাগলাম। আমার ফোনে একটা কল আসলো। পকেট থেকে বাইর করে দেখি দোলাভাই ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় এখন তুমি? কলেজে। একটু কলেজের সামনে আসো। 2 মিনিট আসতেছি। আমি কল কেটে দিলাম। ওরা জিজ্ঞেস করলো কই যাচ্ছি। আমি শুধু বললাম ভাইয়া আসছে, একটু ওয়েট কর। আমি কলেজ গেটে চলে গেলাম। গিয়ে দেখি ভাইয়া আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাইয়ার সামনে চলে গেলাম। কোথাও যেতে হবে কি ভাইয়া? আরে না। ও আচ্ছা। নীল, এ হলো আমার ছোট বোন নিধি, আর নিধি আমার শালা নীল। হ্যালো। বিয়ের সময় তো দেখেছো, বাট নিধির এক্সাম ছিল তাই এসেই চলে গিয়েছিল, তাই পরিচয় হতে পারোনি। খেয়াল করে নেই। তুমি তো ইনোসেন্ট, কোনো মেয়ের দিকে তাকাও না, আমার মনে হয় দেখোই না। এই তাহলে আপুর ননদ, দেখতে তো খারাপ না। একই ঘরের বউ করে আনার জন্য আম্মু উঠে পড়ে লেগেছে। বিয়ে করলে খারাপ হবে না, বাট এখনই বিয়ে করা যাবে না। যেভাবে হোক মেয়েটাকে বোঝাতে হবে যাতে এখন বিয়েতে রাজি না হয়। তারপর ভাইয়া যা বলল তা শুনে তো মাথা করতে শুরু করলো।
এখন থেকে মনে হয় প্যারামল লাইফ শুরু হয়ে গেল। নিধি আজকে থেকে এ ভার্সিটিতে স্টাডি করবে। ভাইয়া, উনি তো আপনার নানুর বাসায় থেকে স্টাডি করতেন। এখন থেকে আমাদের সাথেই থাকবে। ও, প্রিন্সিপালের সাথে আমার কথা হয়েছে, ওর ভর্তি সব কাজ শেষ, শুধু ফর্মটা পূরণ করতে হবে। আমার অফিসের গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, তাই আমি যেতে পারবো না। তুমি নিধিকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাও আর সবসময় নিজের সাথে রাখবে। ওকে ভাইয়া। তাহলে আমি আসি, আর নিধি কোনো প্রবলেম হলে নীলকে বলবি। ওকে ভাইয়া। ভাইয়া চলে গেল। এখন কি দিয়ে কথা শুরু করবো বসেছি না। নিধি তো নিচের দিকে তাকিয়ে আছে। চলেন। হুম। আমি নিধিকে নিয়ে ভার্সিটির ভিতরে চলে গেলাম। জয় ওরা মাঠে দাঁড়িয়ে আছে। আমাকে একটা মেয়ের সাথে দেখে ওরা অবাক হয়ে যায়। প্রিয়া তো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিধিকে নিয়ে ওদের কাছে চলে গেলাম। নীল, মেয়েটা কে? এ হলো আপন ননদ, আর এরা হলো আমার ফ্রেন্ড। এরপর সবাই নিধির সাথে পরিচিত হলো। আমি সবাইকে ক্লাসে যেতে বললাম আর বললাম একটু প্রিন্সিপালের অফিসে যাব, তারপর ক্লাসে। ওরা ক্লাসে চলে গেল। আমরা প্রিন্সিপালের অফিসে চলে গেলাম। অফিসের সামনে গিয়ে বললাম, আসতে পারি স্যার? আরে নীল বাবা যে, আসো ভেতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো নীল। আবার নিধি চেয়ারে বসলাম। তারপর বাসার সবাই কেমন আছে এইসব জিজ্ঞাসা করলো। স্যার, এ হলো নিধি। তোমার ভাইয়া ফোন দিছিল, তোমার আব্বুও দিছে। হ্যাঁ, ওর ভর্তির সব ব্যবস্থা করেন। তোমার ক্লাসে যাও, সব হয়ে যাবে। ধন্যবাদ স্যার। আমরা বাইরে চলে আসলাম। মেয়েটা মনে হয় অনেক চুপচাপ থাকে। তারপর আমি বললাম, এখন কি করবেন? বাসায় ড্রপ করে দিয়ে আসতে বলবো? আমি জয়দের বলে গাড়ির কাছে চলে গেলাম। আমি গাড়িতে গিয়ে বসলাম। নিধি সামনে বসতে চাইলো। মিস, পেছনে বসেন। আপনি কি আমার ড্রাইভার? হোয়াট? তাহলে পিছনে বসতে বলছেন কেন? ওকে ওকে, সামনেই বসেন। নিধি এসে সামনে আমার পাশের সিটে বসলো। আমি ড্রাইভ করতে লাগলাম। আপনি অনেক কিউট। ধন্যবাদ। বিয়ে করার জন্য একদম পারফেক্ট। এই কথা শুনে ব্রেক মারলাম। নিধি বলল, কি হয়েছে? আমি বললাম, বিয়ের কথা বলে নামিয়ে দেব। তারপর আর বিয়ের কথা বলেনি। আমি আপুর বাসার সামনে চলে গেলাম। এরপর নিধি নেমে গেল। ভিতরে আসেন। না, আজকে না, অন্যদিন। দেখেন, আপনি যদি এখান থেকে ফিরে যান, ভাবি আমাকে আস্ত রাখবে না। আসলে আজকে ক্লাসে যেতে হবে। রাখেন আপনার ক্লাস, আসেন বলছি। ওকে। আমি নিধির পেছনে পেছনে যেতে লাগলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজালো। আপু এসে দরজা খুলে দিল। আপু আমাকে দেখে জড়িয়ে ধরলো। কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? কেমন থাকি বল, বোনটাকে তো দেখতেও আসিস না। আসলে আপু বেদি থাকি তো। রুমে যা। এরপর আমি রুমে চলে আসলাম। আমি আপুর রুমে আসলাম। এসে বেলকনিতে চলে গেলাম। আপুর রুমে বসে আমি ফেসবুকিং করতে লাগলাম। আর ওদিকে নিধি আর আপুর কথোপকথন। ভাবি, বল। তোমার ভাইয়াকে আমার পছন্দ হয়েছে, বিয়ের ব্যবস্থা করো। এই না বললি তুই এখন বিয়ে করতে পারবি না? দেখো ভাবি, নীলকে আমার ভালো লেগেছে। ভাইটাকে দেখতে হবে না? এত কিছু জানি না, যেভাবে হোক নীলকে রাজি করাও। শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মনটা একদম উতলা হয়ে আছে। এখন ভালো করে 2 কাপ কফি বানিয়ে দাও। ওকে। আপু কফি বানিয়ে দিল। নিধি রুমে আসলো। আমরা গল্প করতে করতে কফি খেলাম। কফি খাওয়া শেষ হলে আপুর কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় আস্তে আস্তে দুপুর হয়ে গেল। দুপুরে শাওয়ার নিয়ে আমি লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। ফোনের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ফোন হাতে নিয়ে দেখি আপু ফোন দিয়েছে। আপু বলো। কি করিস? ঘুমিয়েছিলাম। একটু আমাদের বাসায় আয় তো। কেন? তারপর আপু বলল যে নিধি একটু শপিংয়ে যাবে। শপিংয়ে যাবে তো আমি কি করব? প্লিজ ভাই আয়, তোর ভাইয়া তোর সাথে যেতে বলেছে। জানিসই তো শহরে নতুন। ওকে, আসতেছি। পারলে বাইক নিয়ে আসিস। ওকে। এরপর আমি শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে আসলাম। এরপর রেডি হয়ে আম্মুকে বলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আপুর বাসার সামনে গিয়ে আপুর নাম্বারে কল দিলাম। কোথায় তোমার ননদ? কোথায় তুই? বাসার সামনে। বাসায় আয়। এখন বাসায় যাব না। 5 মিনিট ওয়েট কর। ওকে। আমি বাইকে বসে মোবাইল টিপতে লাগলাম। প্রিয়া কল দিল। হ্যাঁ বল প্রিয়া। নীল, তুই কোথায়? আপুর বাসায়। ও আচ্ছা, একটু বাড়িতে যেতে চেয়েছিলাম। কালকে বিকেলে নিয়ে যাব। ওকে, বাই। বাই। আমি ফোনটা কেটে দিলাম। কেটে দিয়ে পকেটে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এখনও আসার কোনো নামই নেই। আমি তাকিয়ে দেখি নিধি আসতেছে।
মেয়েটা একটা শাড়ি পরেছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। মনে হয় বিয়েটা করেই ফেলা উচিত। নিধি আমার সামনে এসে দাঁড়ালো। এই যে মিস্টার, কি দেখেন এমন করে? আপনাকে। আমাকে দেখার কি আছে? আপনি এতটা মায়াবী যে না চাইতেও আপনার দিকে আমার চোখ চলে যাচ্ছে। এই কথা শুনে নিধির মুখ লজ্জায় লাল হয়ে গেল। আমারও লজ্জা করতেছে। মুখ ফসকে কি বলে ফেললাম। এখন কি মনে করবে আমাকে? কথা ঘোরাতে আমি বললাম, এখন তাহলে যাওয়া যাক। নিধি বাইকে বসেই আমাকে জড়িয়ে ধরলো। মেয়েটার লজ্জা মনে হয় একটু কমই। কি করছেন কি? লোকে দেখলে কি ভাববে? আজব তো, লোকে কি ভাবলো না ভাবলো তাতে তো আমার কিছু যায় আসে না। আপনি আমার হবু জামাই। হবু জামাই ঠিক আছে, বাট বিয়েটা কিন্তু হয়নি। হয়নি তো কি হয়েছে, বাট কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আগে হোক তারপর। আচ্ছা, আমি জড়িয়ে ধরাতে আপনার ভালো, তোর কিসের আপনি বলছি, তোমার ভালো লাগেনি? হ্যাঁ লাগছে, বাট কখনো এভাবে কেউ জড়িয়ে ধরেনি তো, তাই একটু লজ্জা করছে। ছেলে মানুষের এত লজ্জা থাকা ভালো না। আমি আর কথা না বাড়িয়ে বাইক স্টার্ট করলাম। বাইক চলতে শুরু করলো। নিধি সেই আগের মতোই জড়িয়ে ধরে বসে আছে। কোথায় যাবেন? কোথাও না তো। তাহলে আপু যে বললো শপিংয়ে যাবেন। বিয়ের আগে আমি তোমার সাথে সময় কাটাতে চাই। ও আচ্ছা। ভালো একটা নিরিবিলি জায়গায় যাব। আমাদের এখানে একটা লেক আছে। দেন আমি লেকের কাছে চলে আসলাম। এখানে এসে আমি রাস্তার পাশে বাইকটা পার্ক করলাম। আমি আর নিধি গিয়ে একটা রাস্তার পাশে বেঞ্চে বসলাম। আজকে বাসায় যেয়ে বিয়েতে রাজি হয়ে যাবে। দেখেন, এখন তো আমাদের বিয়ের বয়স হয়নি, তাই বলতে চাইছিলাম কি আমরা বিয়েটা 1 বছর পরে করি। না, আগে বিয়ে তারপর সব। আমি নিধির হাত ধরে ফেললাম। জানলাম না এত সাহস আমার মনে কই থেকে আসলো। প্লিজ আমরা বিয়েটা 1 বছর পরে করি। এখন করতে প্রবলেম কি? দেখেন, আমাদের দুজনেই তো তেমন বয়স হয়নি, আর আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। ওকে, আমার কিছু শর্ত অনুযায়ী চললে 1 বছর পরেই বিয়ে হবে। কি শর্ত বলেন? প্রথমত, আমাকে তুমি করে বলতে হবে। প্রতিদিন বাসা থেকে ভার্সিটি নিয়ে যাবে, আবার বাসায় দিয়ে আসবে। প্রতি রাতেই আমার সাথে ফোনে কথা বলতে হবে। প্রতিদিন সকালে আর বিকেলে চুমু দিতে হবে। কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না। হিয়ার পিয়াও না? ওরা তোমার ছোটবেলার বন্ধু, ওদের সাথে প্রবলেম নেই। আর কিছু? আপাতত এগুলোই থাক। ওকে, আমি রাজি। আজকে থেকেই শর্ত শুরু। আচ্ছা। শর্ত মোতাবেক বিকেলে চুমুটা দাও। পাগল নাকি? এই রাস্তায় সবার সামনে? তাতে কি হয়েছে? পারবো না। তাহলে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যা। আমি আমার মনকে শান্ত করলাম, মনে সাহস আনলাম। দেন ঝড়ের গতিতে নিধির কপালে একটা কিস করে আবার নিজের জায়গায় বসে পড়লাম। নিধি শুধু মুচকে একটা হাসি দিল। এরপর ফেসবুক আইডি নাম্বার নিল আর একটা সেলফিও তুলল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা বাসায় চলে আসলাম। আমি নিধিকে বাসায় নামিয়ে দিয়ে এসে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার রুমে চলে আসলাম। আমার ফোনে একটা কল আসলো। স্ক্রিনে বউ নামটা ভেসে উঠল। এটা নিধিরই কাজ। আমি কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় গিয়ে পৌঁছাইছো? হ্যাঁ, এই মাত্র। আচ্ছা, এখন বাই, রাতে কথা হবে। ওকে। আমি ফেসবুকিং করতে লাগলাম। রাতে আম্মু ডিনার করার জন্য ডাকলো। বাসায় শুধু আমি আর আম্মু। আব্বু ব্যবসার কাজে গতকাল কানাডা আছে, 2-3 দিন পর ফিরবে। আমি ডিনার করে আমার রুমে চলে আসলাম। রুমে এসে নিধিকে কল দিলাম। ঘন্টাখানেক কথা বলে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে যাওয়ার সময় নিধিকে সাথে করে নিয়ে গেলাম। কলেজের সবাই আজকে অনেক আড্ডা দিলাম। নিধি খুব মিশুক একটা মেয়ে। একটুতেই সবার সাথে ভালো ফ্রেন্ড হয়ে গেছে। আমরা একটা ক্লাস করলাম। ক্লাস করে যে যার বাসায় চলে গেলাম। আর আমি নিধিকে বাসায় দিয়ে আসলাম। আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে আছি। আমার মনে হলো গতকাল প্রিয়া বাইরে যেতে চেয়েছিল, আজকে নিয়ে যাই। আমি প্রিয়াকে রেডি হয়ে ওর বাসার সামনে থাকতে বললাম। আমি রেডি হয়ে গাড়ি নিয়ে চলে গেলাম। প্রিয়াকে পিক আপ করে নিয়ে গেলাম। আমরা ঘুরতে লাগলাম। প্রিয়া একটা বাজে অভ্যাস হলো, ও কথা বের হলে প্রচুর পিক তুলবে। আজকেও তাই করলো। যেভাবে পিকগুলো তুললো, নিধি দেখলে আমাকে আস্ত রাখবে না। আমরা বাসায় চলে গেলাম। এভাবে কেটে গেল 15 দিন। আজকে একটু মাথা ব্যথা করতেছে, তাই কলেজে যেতে পারিনি। সারাদিন শুয়েছিলাম। রাতে ডিনার করে রুমে চলে আসলাম। তখনই ভাইয়ার ফোন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। সকালে নিধি ভালোভাবে ভার্সিটিতে গেল। ভার্সিটি থেকে সকালে চলে আসে। তারপর থেকে মন খারাপ। দুপুরেও কিছু খায়নি, রাতেও না, শুধু এক কথাই বলছে
তোমাকে বিয়ে না করা পর্যন্ত খাবার মুখে তুলবে না। এসব পাগলামি করার মানে কি ভাইয়া? প্লিজ নীল, তুমি একটু বাসায় আসো। আমার একটা মাত্র বোন, যদিও নিজের কোনো ক্ষতি করে ফেলে তাহলে আম্মু পাগল হয়ে যাবে। ওকে ভাইয়া, এখনই আসতেছি আমি আম্মুর রুমে চলে গেলাম। আম্মুর রুমে গিয়ে আম্মুকে সব কিছু খুলে বললাম। আম্মু আমার সাথে যাবে বলল। আমি আর বারণ করলাম না। আমি আর আম্মু নিধির বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। সাথে ড্রাইভার নিয়ে এসেছি। আম্মু রাতে আমাকে গাড়ি ড্রাইভ করতে বারণ করেছে। আমরা নিধির বাসার সামনে চলে গেলাম। আমরা নিধির বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। ভাইয়ার আম্মু এসে দরজা খুলে দিল। কেমন আছিস রেহানা? কি করে ভালো থাকি, মেয়েটা যে কি পাগলামি শুরু করেছে না। চিন্তা করিস না, আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। নীল বাবা কেমন আছো? এই তো ভালো, আপনি? মোটামুটি। ভেতরে আসো। এরপর আমি নিধির রুমে যেতে লাগলাম। আপনারা হয়তো অবাক হচ্ছেন, আপু শাশুড়িকে আম্মু কেন তুই করে বলল। আসলে আম্মু আর আন্টি বেস্ট ফ্রেন্ড ছিল, আর আব্বু আর আঙ্কেলও ভালো ফ্রেন্ড ছিল। আঙ্কেল কিছুদিন আগে মারা গেছে। আমি নিধির রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আপু নিধির পাশে বসে আছে, ভাইয়া দাঁড়িয়ে আছে। আপু আম্মু এসেছে। আপু আর ভাইয়া চলে গেল। আমি নিধির পাশে গিয়ে বসলাম। নিধি আমাকে দেখে একটু সরে বসলো। বুঝলাম না হঠাৎ করে মেয়েটার কি হলো যে সুযোগ পেলে আমাকে জড়িয়ে ধরতো, কিস করতো। সে আজ দূরে গিয়ে বসেছে। কি হয়েছে নিধি? কিছু না। তাহলে না খেয়ে আছো কেন? আমি আজকেই তোকে বিয়ে করব। পাগলি, এটা কি সম্ভব নাকি? আমি কিছু শুনতে চাই না। বিয়ে তো করব, আগে পড়াশোনা শেষ হোক। ততদিনে তুই অন্য কারো হয়ে যাবি। আরে না, আমি তো আমার পাগলিটাকে কয়দিনে ভালোবেসে ফেলেছি। ভালোবাসো না ছাই, প্রিয়ার ফোনে তো সবই দেখলাম। কি দেখলা? প্রিয়ার সাথে কত ক্লোজ হয়ে পিক তোলো। আর প্রিয়া তোমাকে ভালোবাসে, কখন প্রিয়া তোমাকে নিজের করে নেয় তার কোনো গ্যারান্টি নেই। পাগলি, আমি শুধু তোমারই থাকবো। এই বলে নিধিকে জড়িয়ে ধরলাম। নিধি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, আজ কোনো কথাই কাজ হবে না। যে পর্যন্ত বিয়ে করবে না ওই পর্যন্ত কোনো খাবারই আমি মুখে তুলবো না। এটা কি একটু বেশি হচ্ছে না? কম বেশি কিচ্ছু বুঝি না আমি, আজকে বিয়ে করতে হবে আমাকে। আজকে কি করে সম্ভব? পাগলামি করো না, নিচে চলো, ডিনার করবে। বলছি তো আমি খাবো না। তখনই রুমে আম্মু আর আন্টি, আপু, ভাইয়া সহ সবাই আসলো। এসে সবাই বোঝাতে লাগলো, বাট নিধি কারো কথাই শুনছে না। তুই একটা কিছু কর বোন। আম্মুকে বলল, আজকে কি করে বিয়ে সম্ভব? চাইলেই সম্ভব। একটু বোঝার চেষ্টা করো, নীলের বাবা বাসায় না। আমি আব্বুকে বুঝিয়ে বলবো। 2-4 দিন পরে হলে ভালো হতো। আমার একটা মাত্র ছেলে, কত স্বপ্ন ছিল অনেক ধুমধাম করে বিয়ে হবে। আম্মু আজকে বিয়েটা হোক, তারপর ওদের পড়াশোনা শেষ হলে অনেক বড় করে অনুষ্ঠান করলেই হবে। নীল কি বলিস? আব্বুকে ছাড়া আমি বিয়ে করতে পারবো না। তুই বিয়ে করবি না, তোর ঘাড় বিয়ে করবে। ওকে, আমার ঘাড় কি বিয়ে করো। আচ্ছা, আমি আব্বুকে ফোন দিচ্ছি। এই বলে ভাইয়া আব্বুকে ফোন দিল। আব্বুর সাথে কথা বলতে বলতে ভাইয়া বাইরে চলে গেল। কিছুক্ষণ পরে ভাইয়া রুমে আসলো। রুমে এসে আম্মুর কাছে মোবাইল দিল। আম্মু আব্বুর সাথে কথা বলে কল কেটে দিল। তারপর আম্মু ভাইয়াকে কাজে ডাকতে বলল। আমি তো বাকরুদ্ধ হয়ে গেলাম। কখনো কল্পনাও করিনি এইভাবে আমার বিয়ে হবে। আমার ফ্রেন্ডরা রাগ করে আমার সাথে কথাই বলবে না। কি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। এরপর আর কি, কাজে ডেকে ভাই আমাদের বিয়েতে দিল। নিধি বাসর করে বসে আছে। আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে ভাবতেছি, এত জলদি বিয়ে করব কখনো ভাবি নাই। আমি জয়কে কল দিলাম। এত রাতে কি মনে করে ফোন দিলি? দোস্ত, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমি বিয়ে করে ফেলেছি। ড্রিঙ্কস করেছিস? থুর। তাহলে আবল তাবল বকছিস কেন? আরে সত্যি বললাম, সবাই মিলে জোর করে নিধির সাথে বিয়ে পড়ে দিয়েছে। কি বলছিস এসব? সত্যি বলছি রে। এখন তোরা কোথায়? নিধির বাসায়। বাসর তাহলে শ্বশুর বাড়ি করবি? দেখ, এখন মজা নিস না প্লিজ। প্রিয়া জানে? না, কেউ জানে না, তোকেই ফার্স্ট বললাম। প্রিয়া জানলে যে কি করে আসবে আল্লাহই ভালো জানে। তোরা সবাই ওকে বোঝাবি, তাই হবে। আচ্ছা। আর সবাইকে জানিয়ে দে। ওকে বাই। এই বলে ফোন কেটে দিলাম। পেছনের দিকে তাকিয়ে দেখি ভাইয়ার আপু দাঁড়িয়ে আছে। তোমরা এখানে কিছু বলবে? সরি নীল। ভাইয়া সরি কেন বলছেন? আমাদেরও কোনো ইচ্ছা ছিল না তোমাদের বিয়েটা এভাবে হোক, বাট পরিস্থিতির শিকার। আরে ভাইয়া, যা হয় ভালোর জন্যই হয়। আর নিধিকে আমার ভালোই লাগে। তাহলে রুমে যা। নিধি খেয়েছে? না,
1 প্লেট খাবার এনে দাও। ওকে। এরপর আমি নিচে চলে গেলাম। নিচে গিয়ে আপু আমাকে খাবার এনে দিল। আমি খাবার নিয়ে নিধির রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। খাবারের প্লেটটা নিধির টেবিলে রাখলাম। তারপর খাটের দিকে তাকিয়ে দেখি খাটের মাঝ বরাবর একটা নীলপরি বসে আছে, মাথায় ঘোমটা দিয়ে। নিধি এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। আমি নিধির দু কাঁধে 2 হাত দিয়ে তুলে বুকে চড়িয়ে নিলাম। তোমার স্থান আমার পায়ে না, আমার এই বুকে। হুম। এরপর আমি নিধির ঘোমটাটা খুলে ফেললাম। লাইটের আলো পড়ে নিধির মুখটা জলজল করছে। কোনো রকমই মেকআপ করেনি, একেবারে ন্যাচারাল বিউটি। যাও ফ্রেশ হয়ে আসো, তারপর খাবার খাবে। না, আজকে শুধু তোমাকে খাবো। সেটা দেখা যাবে, আগে তো ফ্রেশ হয়ে আসো। তুমিও চলো। এরপর আমি আর নিধি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। নিধি খাটে গিয়ে বসলো। আমি খাবারের প্লেট নিয়ে নিধির সামনে গিয়ে বসলাম। খাবো না। তাহলে আজকে সোফায় ঘুমাবো। না। তাহলে খেয়ে নাও। খেতে পারি, একটা শর্ত আছে। বলো কি শর্ত? যে কয় লোকমা খাবার খাবো ওই কয়টা কিস করতে হবে। আচ্ছা, তুমি যতগুলো চাও তত দিক দেব। খাইয়ে দাও। হ্যাঁ করো। এরপর আমি নিধিকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়া অর্ধেকের দিকে তখন নিধি আমার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে আমার মুখের সামনে 1 লোকমা খাবার তুলে ধরলো। আমি কিছু না বলে খেতে লাগলাম। এই প্রথম আম্মু আর আবু ছাড়া অন্য কোনো মেয়ের হাতে খাবার খাচ্ছি। খাওয়া শেষে নিধি প্লেট রেখে দিল। এরপর আমার হাত ধুয়ে দিল। নিধি শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছে দিল। আমি শুয়ে পড়লাম। নিধি আমার বুকে এসে শুয়ে পড়ল। অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো। কি ইচ্ছা? এই যে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আস্তে আস্তে তোমার সব ইচ্ছাই পূরণ করে দেব। কখনো ছেড়ে যাবে না তো? এখন আর চাইলেও পসিবল না, কারণ তুমি আমার বউ। রিয়াকে দিয়ে আমার একদম বিশ্বাস ছিল না, তাই ভেবে বিয়েটা করে নিলাম। অনেক ভালো করেছো। কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে, ঘুমিয়ে পড়ো। ঘুমাবো মানে? তাহলে কি করবে? বাসরাতে মানুষ কি করে? আজকে অনেক টায়ার্ড লাগছে। এটা বললে হবে না, তুমি কথা দিছো যত ইচ্ছে কিস করবো। আটকাচ্ছে কে? এই কথা বলাতে নিধি আমার উপরে এসে শুয়ে পড়ল। তোমার ঠোঁট দুটো অনেক সুন্দর। শুধু কি দেখবাই? খেয়ে টেস্টিংটাও নিব। এই বলে নিধি ফার্স্টে আমার কপালে কিস করলো। এরপর আমার ঠোঁটে হালকা করে একটা চুমু খেলো। আমি নিধিকে আমার নিচে ফেলে আমি উপরে শুয়ে পড়লাম। নিধি একটু লজ্জা পাচ্ছে, এটা ওর ফেস দেখে বোঝা যাচ্ছে। নিধির লজ্জা পাওয়া মুখটা আমাকে আরও ওর প্রতি আকর্ষিত করছে। আমি আস্তে আস্তে নিধির লিপের দিকে আমার লিপ নিতে লাগলাম। নিধি চোখ বন্ধ করে ফেললো। আমি কিস না করেই নিধির দিকে তাকিয়ে আছি। নিধি এবার চোখটা খুললো আর বলল, কি হলো? এটা বলার সাথে সাথে 4 ঠোঁট এক করে দিলাম। এই ফার্স্ট টাইম কিস। ফিলিংসটা একটু না, অনেকটাই আলাদা। এভাবে নিধিকে অনেকক্ষণ কিস করলাম। নিধিও রেসপন্স করছিল। শুধু কি কিসই করবে আর কিছু করবে না? আজকে সবই করব, ওয়েট। এরপর আমি নিধির ঘাড়ে কিস করতে লাগলাম। নিধি উত্তেজিত হয়ে গেছে। আমি আস্তে আস্তে নিধির শাড়িটা খুলে ফেললাম। আর কিছু বলতে পারবো না, আমার শরম করে। সব কিছু শেষে নিধি আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমাদের দুজনের শরীরে একটা সুতো পর্যন্ত নেই, শুধু আমাদের গায়ে একটা কাঁথা দেওয়া। আমি নিধির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার লাইফের বেস্ট নাইট ছিল আজকে। সেম। প্রায় সকাল হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। নিধি কোনো রকম শরীরে শাড়ি পেঁচিয়ে শুয়ে পড়লো। আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে, কেননা রুমে বালিশ একটাই, আর ও বলে দিয়েছে সবসময় রুমে একটা বালিশই থাকবে। নিধি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, আমার দম আটকে আসে। আমি চোখ খুলে দেখি যে নিধি আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে শুয়ে আছে, তার জন্যই তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি নিধিকে আমার নিচে ফেলে দিলাম। আমি ওপরে শুয়ে পড়লাম। কি করছিলে? কিছু না। ঘুমের মধ্যে কেউ কিস করে? কেউ না করলে কি হবে, আমি করি। পাহাকলি। কি করবো বলো? তোমার ঠোঁট আমাকে বলে একটা চুমু দে। হাই শোনা, সত্যি তোমার ঠোঁট মিষ্টি লাগে, স্ট্রবেরির মতো। হয়েছে। আর তোমাকে অনেক ডেকেছি, তোমার ওঠার কোনো নামই নেই, তাই এটা করতে হলো। এত সকালে উঠে কি করব? রাতে ঘুম হয়নি, আসো ঘুমাবো। এই বলে নিধিকে জড়িয়ে ধরে আবার শুয়ে পড়লাম। নিধিও আমাকে জড়িয়ে ধরে শুয়ে রইল। নিধি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অমনি কে জানি দরজা ধাক্কাচ্ছে। ছাড়ো। কেন? কি জানি দরজায় ধাক্কাচ্ছে।
এই সকালে কে ডিস্টার্ব করছে? 11টা বাজে। এত বেজে গেছে? হ্যাঁ, রাতে তো আমাকে একটুও ঘুমাতে দাওনি, নিজে ঠিকই শান্তির ঘুম ঘুমাচ্ছ। এত কথা বাদ দিয়ে দেখো কে দরজা ধাক্কাচ্ছে। আমি নিধিকে ছেড়ে দিলাম। দুইটা মেয়ে আসলো রুমে। আমি উঠে বসলাম। ওখান থেকে একজন বলল, কেমন আছেন দুলা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নীল, এরা হলো আমার বড় আন্টির মেয়ে ছোঁয়া, আর ও হলো ছোট আন্টির মেয়ে নিশা। ও, তোরা কখন এলি? এই তো এখন। তা রাতে কেমন এনজয় করলে? সেটা তোদের না জানলেও চলবে। আরে লজ্জা পাচ্ছিস কেন? জানতে হলে বিয়ে করে নে। দুলা ভাইয়ের মতো কিউট একটা ছেলে পেলে বিয়ে করে ফেলবো। কেন যে তোমার আগে ভাইয়ার সাথে দেখা হলো না? পেতনি, নজর দিবি না, একদম মেরে ফেলবো। নজর করে দিছি। বাইরে যা, আমরা ফ্রেশ হবো। ভাইয়াকে পেয়ে আমাদের ভুলে গেলে আপু, যে তাড়িয়ে দিচ্ছ। আরে না, দেখোস না কত বাজে, আমরা ফ্রেশ হবো। তুমি যাও ফ্রেশ হতে, আমরা ভাইয়ের সাথে কথা বলি। না, কথা সব পরে হবে, অনেক ক্ষুধা লাগছে। সারা রাত খেয়েও তোমার পেট ভরেনি? তোরা যাবি নাকি আমি ভাইয়াকে ডাকবো? ভাইয়াকে ডাকতে হবে না, যাচ্ছি আমি। ওরা চলে গেল। ভাইয়াকে অনেক ভয় পাও নাকি? হ্যাঁ, ভাইয়াকে দেখে সবাই ভয় পায়। চলো শাওয়ার নিব। যাও। একসাথে যাব। লজ্জা করবে না তোমার? যা দেখার তো গতকাল রাতে সব দেখেই ফেলেছো। কি দেখছি? যা ভাবিস, এখন যদি লজ্জা দেস তাহলে খবর আছে। চলো ওয়াশরুমে। এই বলে আমি নিধিকে কোলে তুলে নিলাম। নিধি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল। পড়ে যাবো তো। ভরসা নেই? আছে দেখেই তো ভালোবাসি। তাহলে চুপ করে থাকো। এরপর আমি নিধিকে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। দুজনেই শাওয়ার নিয়ে আবার রুমে চলে আসলাম। আমি তোয়ালে পরে বসে আছি আর নিধি শাড়ি পরতেছে। হই, কি পরবো? ওয়েট। নিধি এসে আমার হাতে একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি দিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কোথায় পেলে? নিধি বলল, আমার জন্য অনেক আগে কিনে রেখেছিল। নিধিও ব্ল্যাক কালারের শাড়ি পরেছে। এরপর আমরা দুজন নিচে চলে গেলাম। ভাইয়া কার সাথে যেন ফোনে কথা বলছে। আম্মু আর আন্টি সবাই বসে আছে। আমরা গিয়ে আম্মু আর আন্টিকে সালাম করলাম। আন্টি আমাদের খাবারের টেবিলে বসতে বলল। আমরা খাবারের টেবিলে বসলাম। অমনি ছোঁয়া আর নিশা আসলো। এসে বলল, আন্টি, ভাইয়া আর আপুকে আজকে আমরা খাওয়াবো, তুমি রেস্ট করো। তারপর আন্টি চলে গেল। সোয়া খাবার সার্ভ করে দিতে লাগলো। আমার নিধি খেতে লাগলাম। ভাইয়া কিছু লাগবে? না। আপনার হাতে খেতে পারলে জীবন ধন্য হয়ে যেত। ওয়েট, তোদের জীবন ধন্য হওয়াচ্ছি। ভাইয়া দেখো তো, ওরা খেতে দিচ্ছে না। এই কথা বলতে শালিকা দুটোই পালালো। আমাদের খাওয়া শেষ হলে আমরা রুমে চলে আসলাম। দুপুর 12টা বেজে গেছে। আমি শুয়ে পড়লাম। নিধি এসে আমার বুকে শুয়ে পড়ল। নীল, বলো। তোমার বন্ধুদের জানিয়েছো? জয়কে জানিয়েছি, ও সবাইকে জানিয়ে দেবে। এরপর ভাইয়া রুমে এসে যা বলল, এটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? নীল, তুমি আর নিধি রেডি হয়ে এয়ারপোর্টে চলে যাও। কেন ভাইয়া? আজকে তোর শ্বশুর আসছে। আজকে আব্বু আসতেছে। হুম। বাট আব্বু তো কিছুদিন পরে আসার কথা ছিল। সেটা আমি জানি না, আমাকে বলেছে, আমি তোদের জানিয়ে দিলাম। ওকে, আসবে কখন? 2টার সময়। এখন বাজে 12টা। রেডি হয়ে এখনই চলে যাও। ওকে ভাইয়া, তুমি যাও। এরপর আমি আর নিধি বাসার সবাইকে বলে এয়ারপোর্টে যাওয়ার জন্য বের হলাম। যেতে যেতে আমাদের 1:45 বেজে গেল। আমরা এক জায়গায় গাড়ি পার করে দুজনেই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আব্বু আসলো। নিধি আব্বুকে সালাম করলো। কেমন আছো মামুনি? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল, আপনি কেমন আছেন? কোনো আঙ্কেল নয়, আজকে থেকে আব্বু বলে ডাকবে। ওকে আব্বু। বাহ, বৌমা বিয়ে তো আমাকে ভুলেই গেলেন। কেমন আছিস? সেটা আপনার না জানলেও চলবে। ওকে, তাহলে আমিও বলে দেই নিধিকে ঘটনাটা। আরে আব্বু, এসব বলার কি দরকার? সবাই ওয়েট করছে, চলো বাসায় চলো। এরপর আমরা বাসায় চলে আসলাম নিধির বাসায়। নিধির বাসায় এসে দুপুরে খাবার খেয়ে বিকেলের দিকে আমি আর নিধি বাসায় যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। তখনই ভাই আসলো রুমে। নীল, তোমার সাথে কিছু কথা আছে। জি ভাইয়া, বলেন। নিধি আমার একমাত্র ছোট বোন, কখনো এমন কোনো কাজ করবে না যাতে ও কষ্ট পায়। ওকে। তোমার উপরে আমার পুরো বিশ্বাস আছে। আচ্ছা ভাইয়া, টেনশন করবেন না। আমার সবটা দিয়ে হলেও নিধিকে সুখে রাখবো।
আচ্ছা, রেডি হয়ে নিচে আসো। আব্বা আম্মু রেডি হয়ে বসে আছে। এই বলে মায়া চলে গেল। আমি নিধিকে শাড়ি পরিয়ে দিলাম। এরপর আমরা নিচে চলে গেলাম। নিচে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আর নিধি আমার রুমে চলে আসলাম। নিধি এসেই রুম গোছানো শুরু করে দিল। আমি প্রিয়াকে ফোন দিলাম। প্রথমবার ধরলো না, দ্বিতীয়বার রিসিভ করলো। হ্যাঁ নীল, বল। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। তা বিবাহিত জীবন কেমন কাটছে? ভালো। সন্ধ্যায় বাসায় চলে আয়, সবাই আড্ডা দিব। দেখি। এত কিছু জানি না আমি, তোর আসতে হবে। বাই। এই বলেই কল কেটে দিলাম। একে একে সব ফ্রেন্ডদের জানিয়ে দিলাম। ওরা সবাই আসতেছে। আমি নিধিকে বলে বাইরে চলে গেলাম। বাইরে এসে একটা শপিং মলে গেলাম। শপিং মলে গিয়ে নিজের জন্য একটা ব্ল্যাক কালারের শাড়ি আর আমার জন্য একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি কিনলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আলমারিতে শাড়ি আর পাঞ্জাবি রেখে দিলাম। রুমে গিয়ে দেখি নিধি মাজায় ওড়না বেঁধে রুম পরিষ্কার করছে। আমি গিয়ে পেছন থেকে নিধিকে জড়িয়ে ধরলাম। এখন কোনো কাজ হবে না, শুধু রোম্যান্স হবে। এখন না, রাতে অনেক কাজ করতে হবে। কাজটা পরে করতেও পারবা। দরজা খোলা কিন্তু। ওয়েট, লাগিয়ে দিয়ে আসি। আমি নিধিকে ছেড়ে দরজাটা লাগিয়ে দিয়ে আসলাম। এরপর নিধিকে কোলে তুলে নিলাম। কোলে নিয়ে খাটে নিয়ে গিয়ে নিধিকে শুয়ে দিলাম। আমি নিধির ওপরে শুয়ে পড়লাম। এরপর আমি নিধির কপালে একটা কিস করলাম। নীল, বলো। ঠোঁট খাবো। আচ্ছা। এরপর আমি নিধির ঠোঁটে ছোট করে একটা চুমু দিলাম। নিধির ঠোঁটে আমার ঠোঁট গুঁজে দিলাম। নিধি খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে আমাকে। আমি নিধির বুকে থেকে ওনাটা ফেলে দিলাম। আবার গোসল করবে আমাকে? আমারও তো করতে হবে। ওকে যাও, গোসল আমিই করে দেব। আচ্ছা। আমি নিধির ঘাড়েও গলায় কিস করতে লাগলাম। আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম। নিধির নিঃশ্বাস ভারী হয়ে আসে। এরপর কি করলাম আর বলা যাবে না। কাজ শেষ করে আমরা ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বাইরে চলে আসলাম। এরপর ব্ল্যাক শাড়িটা এনে আমি নিধিকে পরিয়ে দিলাম। চোখে কাজল দিয়ে দিলাম। আমিও ব্ল্যাক পাঞ্জাবিটা পরে নিলাম। সন্ধ্যার দিকে জয়, রানা, রাজু, হিয়া আর প্রিয়া আসলো। সবাই এসে আমাদের অভিনন্দন জানালো। তারপর জয় বলল যে, মামা, আমাদের ছেড়ে বিয়েটা করতে তোর কষ্ট হলো না? না, তোরা বিয়ে করলে ভার্সিটির মেয়েদের পেছনে কে ঘুরবে? এটা কিন্তু ঠিক না। তোর বউয়ের সামনে আমাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস। আমি নীলের বউ হওয়ার আগে থেকে কিন্তু ফ্রেন্ড। হ্যাঁ, একদম ঠিক বলেছো ভাবি। আবার ভাবে বলতেছো? সরি নিধি। ঠিক আছে, সবাই নিধি বলেই ডাকবা। নীল, আজকে আমি আসি রে। শুধু তোকে দেখার ইচ্ছে করেছিল, তাই দেখতে এসে পড়লাম। দেখ, প্রিয়া যা হয়েছে সেটা নিয়ে মন খারাপ না করে অন্য কাউকে খুঁজে নে। দেখি। নিধি, যাও, আম্মুকে সবার জন্য রান্না করতে বলো। আর তুমিও আমাকে হেল্প করবে। বাড়িতে 4টা কাজের লোক থাকতে আম্মু রান্না করবে কেন? নীল আর আঙ্কেল বাসায় আন্টির হাতের রান্না ছাড়া কারো রান্না খায় না। এখন থেকে বইয়ের হাতের রান্না খাওয়ার অভ্যাস কর। আন্টি আর কতদিন বা রান্না করে খাওয়াবে? নিধি কিন্তু ভালো বিরিয়ানি রান্না করে। তুই জানলি কি করে? বিয়ের আগে তো মাঝে মাঝে রান্না করে নিয়ে আসতো আমার জন্য। আর তুই স্বার্থপরের মতো আমাদের রেখে একা একা খেতিস। প্রিয়া হেসে কথাটা বলল। এখন প্রিয়াকে দেখতে ভালো লাগছে। প্রিয়া সবসময় হাসি খুশি থাকে, তার জন্য ওকে গোমরা মুখে ভালো লাগে না। এরপর নিধি বলল, তাহলে তোমরা আড্ডা দাও, নিচে গিয়ে আমি আর আম্মু রান্না করি। আজকে তো বাসায় খাবো না। কেন? ট্রিট লাগবে, তাও 2টা। 2টা কেন? তোর একটা, নিধির একটা। টাকা তো সেই আমারই যাবে। টাকা জারি যাক, উসিলা তো 2টা। আচ্ছা, বুঝেছি। তাহলে আর কি, চল। আমাকে বলে আমরা বেরিয়ে পড়লাম। জয়, রাজু, রানা সবাই গাড়ি নিয়ে এসেছে, তাই আমি আর গাড়ি নিলাম না। জয়ের গাড়ির পেছনে আমি আর নিধি বসলাম। রানাটাই হিয়া, রাজুর গাড়িতে প্রিয়া। নিধি বসেই আমাকে জড়িয়ে ধরলো। আমি নিধি চুলে হাত বুলিয়ে দিচ্ছি। বিয়েটা যে এত মজা, জানলে আরও আগেই বিয়ে করে নিতাম। রোমান্সটা বাসায় করতে পারবা? তোর চলে? হ্যাঁ, প্রচুর। সামনের দিকে তাকিয়ে থাকো, তাই হবে। ওকে। এরপর রাজু ড্রাইভ করতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেল, এখনো গন্তব্যস্থানে পৌঁছায়নি। কোথায় যাচ্ছিস? প্রিয়াদের ফাস্ট ফুডে। পাসপোর্টের সামনে গিয়ে গাড়িটা থেমে গেল। আমরা গাড়ি থেকে নামলাম, নেমে ভেতরে চলে গেলাম। এখানে আমাদের এক্সট্রা একটা সম্মান আছে, মালিকের মেয়ের ফ্রেন্ড বলে কথা। আমরা ওপরে চলে গেলাম। ওপরে ভিআইপিদের জন্য শুধু। আমরা গিয়ে সোফায় বসলাম। ওয়েটার আসলো।
কে কি খাবে অর্ডার কর। সবাই অর্ডার করতে লাগলো। আমি আর নিধি শুধু 2 কাপ কফি অর্ডার করলাম। শুধুমাত্র কফি খাবি? হ্যাঁ রে, আমরা খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে আমি ক্যাশ কাউন্টারে গেলাম বিল দিতে। বিলের মেমো দেন। স্যার, আজকে সব খরচ পিয়া ম্যাডামের। আপনাকে যা বলেছি তাই করেন প্লিজ। সরি স্যার, আজকের বিল নিতে মানা আছে। ওকে। আমি আবার ওপরে চলে গেলাম, গিয়ে নিধির পাশে বসলাম। এসব কি প্রিয়া? কোন সব? ম্যানেজারকে বিল দিতে মানা করেছিস কেন? ট্রিটটা না হয় আমার পক্ষ থেকেই। আজকের টিটটা তো নীল দিবে। ও না হয় অন্যদিন দিব। তারপর আমরা যে যার বাসায় চলে গেলাম। আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে গেল। বাসায় গিয়ে আমি আর নিধি ফ্রেশ হয়ে ডিনার করতে চলে আসলাম। আব্বু আর আম্মু খাবার টেবিলে ওয়েট করতেছে। আমরা গিয়ে বসলাম। এত রাতে বাসার বাইরে থাকাটা কি জরুরি ছিল? সরি আব্বু, আর এমন হবে না। আর শোনো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আব্বু? তারপর আব্বু যা বললো এতে আমি মত দিলাম না দেখে নিধি রাগায়িত চোখে আমার দিকে তাকালো। খাওয়া শেষে রুমে গিয়ে একপাশে ঘুরে শুয়ে পড়ল। তোমাদের হানিমুনে পাঠাবো, দেশের বাইরে পাঠাতে চেয়েছিলাম, বাট তোমার আম্মু বারণ করলো, তাই কক্সবাজারে টিকিট কেটে রেখেছি। ফ্লাইট পরশুদিন সকাল 11টায়। আব্বু, হানিমুনে যাওয়ার কি দরকার? দরকার আছে বলেই বলছি। না আব্বু, এখন যাওয়ার দরকার নেই। আর নিধিকে গতকাল রাতে বলেছিলাম, ও মানা করেছে। ওকে। এই কথা বলাতে নিধি রাগে চোখে আমার দিকে তাকালো। এখন হানিমুনে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। আর বাসা ছাড়া অন্য কোথাও আমার একদম ভালো লাগে না। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। নিধি সব গোছিয়ে রুমে আসবে। আমি গিয়ে একটু ফেসবুকিং করতে লাগলাম। নিধি রুমে আসলো। রুমে এসে অনেক শব্দ করে দরজা লাগালো। আমি কিছু বুঝলাম না। নিধি এসে লাইট অফ করে একপাশে শুয়ে আছে। বুঝলাম না কি হলো। যে মেয়ে আমার বুকে মাথা না দিলে ঘুম আসে না, সে আজকে অন্যদিকে মুখ করে শুয়ে আছে। ডাল মে কুছ কালা হ্যায়। নিধি হয় শোনা। কোনো রিপ্লাই পেলাম না। আমি গিয়ে নিধিকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। নিধি ছাড়ানোর চেষ্টা করলো, ছাড়াতে পারলো না। দেখে শান্ত হয়ে গেল। কি হয়েছে? কিছু না। বলো না কি হয়েছে। কুত্তা, আমি তোকে কখন না করছি যে হানিমুনে যাব না? এই সময়ে হানিমুনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। না, আমার আছে। এখন আব্বুকে যে বলবি আমরা যাব। এখন তো আব্বু ঘুমিয়ে পড়েছে, কালকে সকালে বলবো। সত্যি বলবে তো? এখন নিধি নিজে থেকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। তুমি এই বিয়েটা এখনো মেনে নিতে পারোনি, তাই না? মেনে নিয়েছি বিদায় তুমি আমার বুকে শুয়ে আছো, না হলে নিচে ঘুমাতে হতো। ও আচ্ছা। ঘুমিয়ে পড়ো। না, আগে আদর করো। না, আসে কিছুই হবে না, ঘুমিয়ে পড়ো। আচ্ছা। নিধি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি নিধির কপালে একটা চুমু এঁকে দিলাম। নিধি অনেক শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে। সকালে ঘুম থেকে উঠে দেখি নিধি আমার পাশে নেই। আমি বিছানা থেকে ওয়াশরুমে চলে গেলাম। আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। দেখি আম্মু সোফায় বসে আছে। আম্মু, নিধি কোথায়? কিচেন রুমে রান্না করতেছে। ও। অনেক না করলাম, শুনলো না। আমাকে জোর করে কিচেন রুম থেকে এখানে বসিয়ে দিয়ে গেল। আজকে নাকি ও রান্না করবে সবকিছু। ভালোই হবে, তোমার আর রান্না করতে হবে না। তা কি হয় বাবা? ও তো এখনো অনেক ছোট, এত কিছু সামলাতে পারবে না তো। আচ্ছা, আমি গিয়ে একটু হেল্প করি তাহলে। আমি কিচেনে চলে গেলাম। দেখি নিধি কোমরে ওড়না বেঁধে রান্না করছে। যে কেউ দেখলে মনে করবে পাক্কা রাঁধুনি। আমি গিয়ে নিধিকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। নিধি চমকে উঠল। আমাকে দেখে বুকে হাত দিয়ে অনেক জোরে একটা নিঃশ্বাস নিল। একটু, তুমি এখানে কি করো? তোমাকে সাহায্য করতে আসলাম। না, রুমে চলে যাও, কিচেনে অনেক গরম, তুমি ঘেমে যাবে। তোমারও তো গরম লাগতেছে, আমার লাগলে তাই কি হবে? না, তুমি বোঝার চেষ্টা করো। তুমি তো কোনো কিচেনে আসোনি, অভ্যেস নেই তোমার। তুমিও তো আসোনি। বুঝেছি, তোমার সাথে পারা যাবে না। তাহলে পেঁয়াজটা কেটে দাও। আমি তো ওটা করতে আসিনি। তাহলে? জড়িয়ে ধরে থাকতে এসেছে। এটা কেমন সাহায্য মশাই? আর আজকে এত সকালে ঘুম ভাঙলো যে? জানে না। যাও তো, রুমে গিয়ে বসো, কিছুক্ষণের মধ্যে রান্না শেষ হয়ে যাবে। ওকে। এরপর আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফেসবুকিং করতে লাগলাম। কিছুক্ষণ পরেই নিধি চলে আসলো রুমে। রুমে এসে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে আসলো। চলো নাস্তা করবে। ওকে। আমি আর নিধি নিচে চলে গেলাম। নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসলাম। নিধি খাবার সার্ভ করে দিতে লাগলো। আম্মু নিধিকে বসতে বলল। নিধিও বসলো। সবাই খাওয়া শুরু করলাম। অনেক ভালো হয়েছে মামুনি। তুমি এত ভালো রান্না করতে পারো?
জানতাম না তো। হয়েছে, এখন খাও। আমার কথা শুনে নিধির মুখটা কালো হয়ে গেল। আমি ওর খাবারে একটু প্রশংসা করলাম না, এটা ভেবে ও কষ্ট পাচ্ছে। আব্বু, কক্সবাজার যাব, সব ব্যবস্থা করো। কালকে না করলি, আবার আজকে বলতেছিস যাবি? যা বলেছি তাই করো প্লিজ। সব ব্যবস্থা করা যাচ্ছে। কালকে সকাল 11টায় ফ্লাইট। ওকে। আমি খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে খাটে বসে আছি, এইটির জন্য ওয়েট করতেছি। এখনও সে আসে না কেন? ধুর, কেমনটা লাগে। একটু পরে রুমে নিধি আসলো। ওর মনটা এখনও খারাপ। এরপর আমি এমন একটা কথা বললাম, কথাটা বলাতে নিধি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি খাটের উপরে পড়ে গেলাম। নিধি আমার ওপরে পড়লো। নিধির চোখে পানি। আমি নিধির চোখে পানি মুছে দিলাম। কি হয়েছে বাবু, কাঁদতেছো কেন? আমি এত কষ্ট করে রান্না করলাম তোমার জন্য, বাট কেমন হয়েছে তুমি বললা না। জানো আমার কতটা খারাপ লেগেছে? আম্মু আব্বুর সামনে বলতে লজ্জা করলো। কি এক লজ্জাবতী জামাই পাইছি, সব কিছু করার সময় তো লজ্জা করে না। তখন লজ্জা পালিয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছি। আমার ফোনের রিংটোনটা বেজে উঠল। তাকে দেখি নানু ফোন দিয়েছে। কেমন আছো নানু? ভালো, তুই? আলহামদুলিল্লাহ। বিয়ে করে তো পুরীটাকে ভুলেই গেছিস। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। হয়েছে, চাপা কম মার। আমাদের বাসায় আসবি কবে? কালকে তো কক্সবাজারে যাব হানিমুনে, কক্সবাজার থেকে এসে। ওকে, তাহলে রাখি। ওকে বাই। ফোনটা কেটে দিলাম। রেডি হয়ে নাও, শপিংয়ে যেতে হবে। আমার কিছু লাগবে না তো এখন? যা বলেছি তাই করো। ওকে ওকে। এরপর নিধি রেডি হয়ে আসলো। আমি আর নিধি চলে গেলাম। নিচে গিয়ে দেখি আম্মু নেই। এরপর আম্মুর রুমে চলে গেলাম। দেখি আম্মু শুয়ে আছে। আম্মু। আয় বাবা, বস। আম্মু, একটু শপিংয়ে যেতে চেয়েছিলাম। ওকে, যা, সাবধানে যাবি। আচ্ছা। এরপর আমি আর নিধি মেন দরজার বাইরে আসলাম। নিধি বলল বাইকে যাবে, তাই আমি বাইকটা বের করলাম। নিধি আমার পাশে বসলো। বিয়ের আগে যেভাবে জড়িয়ে ধরে বসতো, তাহলে বোঝেন এখন কিভাবে ধরেছে। আমরা শপিং মলে চলে গেলাম। শপিং মল থেকে যাই কিনলাম সব ম্যাচিং করা। শপিং শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আমার রুমে চলে আসলাম। সব কিছু গোছিয়ে নাও। ওকে। একটু বাইরে যাব আমি। কেন? ফ্রেন্ডদের সাথে দেখা করতে। তাড়াতাড়ি বাসায় ফিরবে কিন্তু। যাবো আর আসবো শোনা। ওকে। এরপর আমি নিধির কপালে একটা চুমু দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে বের হলাম। আমি কলেজে যাব। এই টাইমে ওরা সবাই কলেজেই থাকবে। আমি কলেজে পৌঁছে গেলাম। বাসা থেকে কলেজ তেমন একটা দূরে না। আমি কলেজে চলে গেলাম। ওরা আমাদের আড্ডাখানেই বসে আছে। বাহ, তুই কলেজে? হ্যাঁ, আসলাম। কালকে আমি আর নিধি কক্সবাজারে যাচ্ছি। সাবধানে যাবি। হ্যাপি জার্নি। ধন্যবাদ। এরপর ওদের সাথে আড্ডা দিয়ে বাসা চলে আসলাম। বাসায় আসতে আসতে 2টার ওপরে বেজে গেল। আমি এসে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। আমি বিছানায় বসে পড়লাম। নিধি আসলো রুমে। এত লেট হলো কেন? একটু আড্ডা দিয়ে আসলাম। শাওয়ার নিছো? হ্যাঁ। আমাকে দেখে ফ্রেশ হলে কেন? সরি, কালকে থেকে একসাথে হবে। না, আমার সাথে আবারও শাওয়ার নিতে হবে। এখন মাত্র ওয়াশরুম থেকে বের। আমি জানি না কিছু, আমাকে ছাড়া ফ্রেশ হইছো, এটাই তোমার শাস্তি। আর কি করার, চলো। এরপর আমরা ফ্রেশ হতে চলে গেলাম। দুজনে দুষ্টামি করতে করতে আমার শাওয়ার না শেষ হলো। আমরা রুমে চলে আসলাম। রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিচে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে আবার রুমে চলে আসলাম। আমি রুমে এসে শুয়ে আছি। একটু পরে নিধিও আসলো। এসে আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমি না কখনো বিমানে উঠিনি। তো বাসে গেলে ভালো হতো না? কেন? আমার ভয় করে। আমি থাকতেও ভয় পাবা? না, বাট কখনো ফ্লাইটে উঠিনি তো। আমি আছি তো, চিন্তা করো না। এখন একটু ঘুমিয়ে নাও। আচ্ছা। নিধি চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি নিধির মাথায় হাত বুলিয়ে দিয়েছি, আবার মাঝে মাঝে কপালে চোখে চুমু দিচ্ছি। এইভাবে দুজনে ঘুমিয়ে পড়লাম। বিকেলে আমাদের ঘুম ভাঙলো। সন্ধ্যা দিকে ভাই আর আপু আসলো। রাতে আমরা সবাই একসাথে ডিনার করে অনেক আড্ডা দিলাম। আমি আর নিধি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রেডি হয়ে আমি আর নিধি নিচে চলে আসলাম। ভাই আর আপু আমাদের সাথে এয়ারপোর্টে যাবে। নিধি আর আমি আম্মু আব্বুকে সালাম করে বেরিয়ে পড়লাম। আমরা এয়ারপোর্টে চলে গেলাম। ভাইয়ার আপুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা বিমানে চলে আসলাম। আমার আর নিধির সিটটা পাশাপাশি। বিমান আকাশের দিকে উঠতে লাগলো। তখনই নিধির দিকে তাকিয়ে দেখে ভয়ে চোখ বন্ধ করে আছে। আমি নিধির হাতটা শক্ত করে ধরে ফেললাম। ভয় পাচ্ছ? এতক্ষণ পেয়েছে, এখন না। এরপর আমরা গল্প করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পরে
চট্টগ্রাম এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করলো। আমরা ওইখান থেকে গাড়ি করে রিসোর্টে চলে গেলাম। রিসোর্টে আমাদের জন্য রুম ঠিক করাই আছে। এটা আব্বুর ফ্রেন্ডদের রিসোর্ট। আমরা রিসোর্টে চলে গেলাম। ওইখান থেকে ম্যানেজারের কাছ থেকে চাবি নিয়ে আমরা রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে আমাদের জন্য দুপুরে খাবার রেখে গেছে। আব্বু আম্মুকে কল করে জানিয়ে দিলাম আমরা বাসা থেকে এসে পড়েছি। আমরা দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম। বিকেল হয়ে গেল। চলো পিচের পাড়ে যাবো। ওকে, রেডি হয়ে নাও। শাড়ি পরবো নাকি লেহেঙ্গা? শাড়ি। এরপর নিধি ব্যাগ থেকে শাড়ি বের করলো। ব্ল্যাক কালারের আমার জন্য ম্যাচিং করা পাঞ্জাবি। নিধি শাড়ি পরতে লাগলো। আমাকে ডাক দিল। হ্যাঁ বলো। পরিয়ে দাও। এত বড় হয়েছ, বাট শাড়ি পরতে পারো না? না পারি না। এরপর আমি নিধিকে শাড়ি পরিয়ে দিতে লাগলাম। কুচিটা ধরো। ওকে। এরপর কুচিটা ঠিকভাবে করে নিধির পেটে গজে দিলাম। নিধি কেঁপে উঠল। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। তোমার হাত যখন আমার শরীরে পড়ে তখন কেমন যেন শিউরে উঠি। এটাই ভালোবাসার ছোঁয়া। নিধিকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালাম। ঘুরে ঘুরে নিজেকে দেখতে লাগলো নিধি। মনে মনে ভাবছে আমার বরটা তো অনেক সুন্দর, শাড়ি পরাতে পারে। আচ্ছা, এতদিন শাড়ি পরাতে পারো জানতাম না তো। এখন তো জানলে। এখন থেকে সব সময় তুমি শাড়ি পরিয়ে দিবে। আচ্ছা, তুমি শাড়ি পরাতে শিখলে কি করে? ইউটিউব থেকে। ও আচ্ছা, ওয়েট, তার মানে তুমি ওই মেয়েটার পেট দেখছো? হ্যাঁ দেখেছি। কুত্তা, তুই এই মেয়েটার পেট দেখছিস, আবার বড় গলায় বলছিস? আজকে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। এই বলে আমাকে মারতে শুরু করলো। বলতেছি না মারতেছে নাকি আদর করতেছে। নরম হাতের মার এরকম সারা জীবন মারলেও কিছু হবে না। আমি নিধির হাত ধরে ফেললাম। আরে ওটা তো পুতুল ছিল। তাহলে বললে কেন মেয়ে ছিল? তোমার রাগী লোকটা দেখতে চেয়েছিলাম। আমাকে রাগাতে তোর ভালোই লাগে না কুত্তা? তোমাকে রাগালে ভালো লাগে না, বাট তোমার রাগী লোক দেখতে ইচ্ছে করে। এই যে রাগলে তোমার ফর্সা গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যায়, তখন কি বলবো, মনে হয় কাবার দিয়ে খেয়েই ফেলি। হয়েছে, আর বলতে হবে না, পাঞ্জাবিটা পরে নাও। ওকে। এরপর আমি পাঞ্জাবিটা পরে নিলাম। দুজনে রেডি হয়ে বিচের পাড়ে চলে আসলাম। আমি আর নিধি খালি পায়ে সমুদ্রের তীরে হাঁটতে লাগলাম। মাঝে মাঝে সমুদ্রের স্রোতের পানি আমাদের পায়ে এসে লাগছে। নিধি আমার হাত ধরে আছে। ব্যাপারটা একটু বেশি ইন্টারেস্টিং। আমরা সমুদ্রের পাড়ে খুব ভালো একটা সময় কাটালাম। রাত হয়ে গেছে, চলো হোটেলে চলে যাই। একটু থাকি না। আবার কালকেও তো আসা যাবে। ওকে চলো। এরপর আমরা হোটেলে ঢুকতে যাব। তখনই এখানকার একটি মেয়ের সাথে দেখা। মেয়েটি ফটোগ্রাফার। এর আগেও এই কক্সবাজারে মেয়েটির সাথে আমার 3 বার দেখা হয়েছে। মেয়েটির বাসা এখানেই। মেয়েটির নাম মীরা। ভাইয়া আপনি? কে আপনি? চিনতে পারলেন না? আমি মীরা। এই যে কক্সবাজার, এইবার দিয়ে 4 বার দেখা হলো আপনার সাথে। ও চিনতে পেরেছি। সাথে কে? ওয়াই। ওয়াও, ভাবি তো অনেক মিষ্টি। হ্যাঁ ধন্যবাদ। আমি নিধির দিকে তাকিয়ে দেখি মন খারাপ। মীরার সাথে কথা বলেছি বলে নিধি হয়তো সহ্য করতে পারতেছে না। আমি মীরাকে বিদায় জানিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে আমি আর নিধি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। মন খারাপ? না। তাহলে কথা বলছো না যে? তুমি ওই মেয়েটার সাথে এত কথা বললে কেন? আমি তো কিছু বলিনি, উনিই তো বলল। উনি বলছে বলেই বলতে হবে? সরি। ইটস ওকে। আমি গিয়ে জানালার পর্দাটা খুলে দিলাম। এখান থেকে প্রায় পুরো বীজটাই দেখা যায়। নিধি আর আমি অনেকক্ষণ এখানে বসে থাকলাম। রাতে খাবার দিয়ে গেল। ডিনার করে শুয়ে পড়লাম। শুয়ে পড়ো। হানিমুনে এসে কেউ ঘুমায়? তাহলে কি করে? দেখাচ্ছি। নিধি আমার উপরে শুয়ে পড়লো। শুয়ে আমাকে কিস করতে লাগলো। রোমান্স শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে নিধিটাকে আমার ঘুম ভাঙলো। আমরা ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। নাস্তা করে হোটেল থেকে বের হলাম। অনেক কাপল একসাথে গোসল করতেছে। চলো গোসল করবো আমরা। না, প্রচুর স্রোত। চলো না। ওকে। তখনই আমার একটা কল আসলো। আমি নিধিকে বললাম তুমি যাও, আমি একটু কথা বলে আসি। আমি ফোনে কথা বলতে লাগলাম। নিধির মনের আনন্দে গোসল করতে লাগলো। নিধি আমাকে ডাকতে লাগলো। আমি ইশারা দিয়ে বললাম 2 মিনিট। আমি নিচের দিকে তাকিয়ে কথা বলতে লাগলাম। সমুদ্রের দিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি কান্না শুরু করলাম। আমি অন্যদিকে ঘুরে কথা বলতে লাগলাম। কথা বলা শেষে তাকিয়ে দেখে নিধি স্রোতের টানে অথই পানিতে চলে গেছে। আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আমি দৌড়ে নেমে পড়লাম। নিধি সাঁতার কাটতে জানে না। নিধি কিনারে আসার জন্য ছটফট করছে। আমি স্রোতের জন্য নিধির কাছে পৌঁছাতে পারছি না। আস্তে আস্তে
নিধি ডুবে যাচ্ছে, শুধু নিধির হাত দুটো দেখা যাচ্ছে, বাসার জন্য ছটফট করতেছে। অবশেষে আমি নিধির কাছে গিয়ে পৌঁছালাম। নিধি জ্ঞান হারিয়ে ফেলেছে। এই অবস্থা দেখে আমার চোখে পানি চলে এসেছে। আমি নিধিকে নিয়ে তীরে পৌঁছালাম। তীরে পৌঁছে নিধিকে শুয়ে দিলাম। নিধির প্রচুর পানি খেয়েছে। আমি নিধির পেট চাপতে লাগলাম। কিছুক্ষণ চাপার পর নিধির জ্ঞান ফিরে আসলো। নিধির জ্ঞান ফেরার পর আমি নিধিকে শক্ত করে জোরে ধরে কেঁদে দিলাম। আমি নিধিকে পাতাল করে তুলে নিলাম। নিধিকে নিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ডাক্তারকে কল করলাম। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। ডাক্তার এসে চেক আপ করে কিছু মেডিসিন দিয়ে গেল। আমি বাসায় জানাতে চাইলে নিধি জানাতে না করে, বলে কিছুই হয়নি তো। এসব বললে বাসায় আরও টেনশন করবে। আজকে যদি তোমার কিছু হয়ে যেত। হয়নি তো, হুম, হলে আর কি, আরেকটা বিয়ে করে নিতাম। ফালতু কথা বলবে না। ফালতু কইল বললাম। ফালতু কথা না তো কি কথা বললা এটা? জানো নি, যখন আমার চোখটা বন্ধ হয়ে ভাসছিল, ঠিক তখন সর্বপ্রথম আমার তোমার কথা মনে হয়েছে। আমি যদি আজকে মারা যাই তাহলে তো তুমি পাগল হয়ে যাবে। এসব কি বলছিস? তুই মরে গেলে আমি কি রে বাঁচবো? এই কয়েকদিনে যে তোকে অনেক ভালোবেসে ভেবেছি। আমিও আমার জানটাকে অনেক ভালোবাসি। আজকে বাসায় চলে যাব, এখানে আর থাকবোই না। না, আজকে যাওয়া যাবে না নীল, কালকে যাই। আজকে আমার ভালো লাগতেছে না। ওকে এখন আসো তো, তোমার বুকে একটু মাথা রেখে আমি বিশ্রাম করব। ওকে। এরপর নিধি ঘুমিয়ে পড়লো। হোটেল বয়সে দুপুরে লাঞ্চটা রুমে রেখে গেল। আমি নিধিকে ডেকে তুললাম। তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। আমি নিধিকে নিজের হাতে খাইয়ে দিলাম। নিধি খেয়ে নিল। তারপর আমিও খেয়ে নিলাম। খাওয়া শেষে নিধিকে ওষুধ খাইয়ে দিতে গেলাম। হা করো তো। কেন? ওষুধ খাবে। ইস, এতগুলো ওষুধ আমি খেতে পারবো না। না খেলে ভালো হবে কি করে? এমনিতেই ঠিক হয়ে যাবে, তেমন কিছু হয়নি তো, শুধু শরীরটা একটু দুর্বল। তুমি যদি ওষুধগুলো খেয়ে নাও তাহলে অনেকগুলো কিস করব। তুমি তো আমারই, যখন ইচ্ছে কিস করব। করতে দিলে তো। দিবি না কেন? ওষুধ খাবে না কেন? ওকে দেখ, খেয়ে নিচ্ছি। এরপর নিধিকে এমনভাবে ওষুধ খাওয়ালাম, কোনো বাচ্চাও এমনভাবে ওষুধ খায় না। আমাদের দুষ্টামি করতে করতে সারাদিন কেটে গেল। এমনকি আজকে রাতটাও আমরা ঘুমাইনি। সকালে উঠে আমি সব কিছু গুছিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু আমাদের দেখে অবাক হয়ে গেল। নিধি আমার পায়ে ধরে সালাম করলো। আজকেই এসে পড়লি যে তোরা? হ্যাঁ, আজকে এসে পড়লাম। ওকে, যা রেস্ট নে। আমরা রুমে চলে গেলাম। নিজের শহরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, যা অন্য কোনো জায়গায় লাগে না। আমি গিয়ে শুয়ে পড়লাম। নিধিও আমার ওপরে শুয়ে পড়লো। যাও, ফ্রেশ হয়ে আসো। তুমিও চলো তাহলে। আমি যদি সাথে যাই তাহলে কিন্তু অনেক কিছু হবে। না কোর্স থেকে। ওকে, তাহলে চলো। আমি নিধিকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে আমরা দুষ্টুমি করতে করতে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বের হলাম। সব ফ্রেন্ডদের ফোন দিয়ে বলে দিলাম যে আমি বাসায় এসেছি। আজকে সবাই দেখা করতে চাইলো, বাট আমি ক্লান্ত বলে চালিয়ে দিয়েছি। এভাবে আমাদের রাত হয়ে গেল। নিধি ডিনার করার জন্য ডেকে গেল। আমি নিচে চলে গেলাম। কালকে থেকে দুইজনেই ভার্সিটিতে যাবে। ওকে আব্বু, খুশিতে নাচতে ইচ্ছা করছে। ভার্সিটি যাওয়ার পারমিশনটা পেয়ে গেলাম। এখন শুধু এনজয় আর এনজয়। রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে আমি আর নিধি ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটিতে গিয়ে ওদের কাছে চলে গেলাম। গিয়ে বসে পড়লাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। তা হানিমুনটা কেমন কাটলো? অনেক ভালো। শালা তুই বিয়ে করে ফেললি, আর আমার আম্মু বলে আমি নাকি এখনো অনেক ছোট, প্রেম করার বয়স হয়নি। ঠিকই বলছে। আমরা সবাই আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিয়ে নিধিকে বাসায় দিয়ে আমি একটু মার্কেটে চলে গেলাম। নিধির জন্য একজোড়া নূপুর কিনে বাসায় ফিরলাম। আমি আমার রুমে চলে গেলাম। দেখি নিধি নেই। বেলকনি থেকে কথা বলার আওয়াজ আছে। আমি গিয়ে নিধির পেছনে দাঁড়ালাম। নিধি ফোনে মেঘ নামের কারোর সাথে কথা বলছে। নিধির কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাহলে কি এই ভালোবাসা এত কি সবই মিথ্যা ছিল? নিধি কারোর সাথে ফোনে কথা বলছে হেসে হেসে। আমি ভাবলাম হয়তো কোনো বান্ধবীর সাথে কথা বলছে। আমি চলে আসতে যাব, তখনই নিধি বলল, অনেক মিস করি তোকে মেঘ। কখনো ভাবিনি তোকে ছেড়ে আমার দূরে থাকতে হবে। লাভ ইউ টু মেঘ। খুব জলদি আমাদের দেখা হবে। ওপাশ থেকে কি বলছে শুনে যাচ্ছে না। এসব কথা শুনে আমি রুমে চলে আসলাম। এসব কি? নিধি আমাকে এইভাবে ঠকালো। অন্য কাউকে যদি ভালোইবাসে তাহলে আমাকে কেন বিয়ে করলো? নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। নিধি রুমে আসলো। রাগে আমার চোখ লাল হয়ে আছে।
কি করে পারলো ও আমার সাথে? কার সাথে কথা বললে? ফ্রেন্ডদের সাথে। কেমন ফ্রেন্ড যাকে কিস পর্যন্ত করো? ও আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডকে কেউ কিস করে লাভই বলে? কেন এইভাবে ঠকালে আমাকে? এসব কি বলছো নীল? আমার চোখ দিয়ে পানি পড়তেছে। নিধি আমার চোখের পানি মুছে দিতে আসলো। আমি হাতটা সরিয়ে দিলাম। নীল, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। চরিত্রহীন কোনো মেয়ের হাত আমার শরীরে পড়ো, আমি তা চাই না। আমার কথাটা শোনো প্লিজ। ফোনে লুতুপুতু করতে পারো, আর আমি বললেই বেশি হয়ে যায়, তাই না? তোর কোনো কথা শুনতে চাই না, প্লিজ আমার চোখের সামনে থেকে চলে যা, এবং এবং কি এই বাসা থেকেও। কি বলছো এসব নীল? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি ঠিকই পারবো। আমি বাসার বাইরে যাচ্ছি। বাসায় যদি তোকে দেখি তাহলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। নিধি সে আমাকে জড়িয়ে ধরলো। আমি নিধিকে ছাড়িয়ে নিলাম। নিধি কাঁদতে লাগলো। আমি বাসার বাইরে চলে আসলাম। এসে জয়কে কল করলাম। সবাইকে বলে দিলাম ক্লাবে চলে আসতে। আমি ক্লাবে চলে গেলাম। ক্লাবে গিয়ে বসে আছি। জয়, রানা, রাজু আসলো। ওদের আমি সব কিছু বলতে লাগলাম। আর এদিকে নিধি ব্যাগ গোছাচ্ছে। সব কিছু গুছিয়ে নিধি আম্মুর রুমে চলে গেল। আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে পড়লো। আম্মু নিধিকে অনেক আটকানোর চেষ্টা করলো, বাট পারলো না। আম্মু বারবার আমার ফোনে কল দিচ্ছে। আমি মোবাইলটা সাইলেন্ট করে রাখলাম। নিধি বাসায় পৌঁছে গেল। নিধির বাসার মানুষ নিধিকে দেখে অবাক হলো। সবাই একটার পরে একটা প্রশ্ন করতে লাগলো। নিধি রুমের ভেতরে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। দুই বাসার মানুষই প্রচুর চিন্তিত হয়ে রয়েছে। এদিকে আমি সব কিছু খুলে বললাম। ওরা আমার কথা কেউ বিশ্বাসই করতে চাইছে না। ওদের শুধু এক কথায়, নিধি তোকে অনেক ভালোবাসে, ও তোর সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারে না। আমার মোবাইলে ফোন আসতে লাগলো। এবার তাকে দেখি আম্মু কল দিয়েছে। আমি এবার রিসিভ করলাম। কোথায় তুই? আছি এক জায়গায়। তোর আর নিধির মধ্যে কিছু হয়েছে? সেটা তোমার ননদই ভালো করে বলতে পারবে। নিধি কারোর সাথে কথা বলছে না, আসছে থেকেই শুধু কেঁদেই চলেছে। কি হয়েছে তোমার ননদকে জিজ্ঞাসা করো। এই বলে কলটা কেটে দিলাম। আমি রাত 12টা পর্যন্ত বাসার বাইরে থাকলাম, এবং কি আজকে ড্রিঙ্কসও করলাম। রাত বাজে 12:30। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমি আমার রুমে চলে আসলাম। আম্মু আর আব্বু আমার পেছনে পেছনে রুমে আসলো। আমি এসেই বিছানায় শুয়ে পড়লাম। কি হয়েছে নীল, প্লিজ বল। সেটা তোমাদের গুণধর বৌমাকে জিজ্ঞাসা করো। আমরা ব্যাপারটা না জানলে সমাধান করব কি করে? প্লিজ তোমরা এখন রুম থেকে যাও। আম্মু আব্বু চলে গেল। সারা রাত ঘুমাতে পারলাম না। নিধিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে। এখন ওকে ছাড়া ঘুম আসেই না। সারা রাত ছটফট করতে করতে কেটে গেল। এভাবে কেটে গেল 4টি দিন। নিধির সাথে এর মাঝে একদিনও কথা হয়নি। আমি এখন আগের চাইতে অনেক চুপচাপ হয়ে গেছি। এই 4 দিনে একবার বাসার বাইরেও যায়নি, এমনকি রুমের বাইরেও না। রাতে শুয়ে আছি, ঘুম আসে না। গ্যালারিতে থাকা আমার আর নিধির পিক দেখতেছি। তখনই আমার ফোনে একটা কল আসলো। আনোয়ার নাম্বার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ভাইয়া, আমি আপনার বউয়ের বেস্ট ফ্রেন্ড মেঘা। ও আচ্ছা, কিছু বলবেন? ভাইয়া, আপনি কিন্তু নিধিকে ভুল বুঝছেন। তারপর? ওই দিন নিধি আমার সাথে কথা বলেছে, আর নিধি আমাকে মেঘ বলে। তাই হয়তো আপনি ভাবছেন ও একটা ছেলের সাথে কথা বলেছে। সত্যি বলছেন আপনি? একদম সত্যি। ধন্যবাদ। এরপর আমি আর কিছু না ভেবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য শ্বশুর বাড়ি। আমি নিধির বাসার সামনে চলে আসলাম। দেয়াল টপকে ভিতরে আসলাম। এত রাতে কাউকে ডিস্টার্ব করতে চায় না। নিধির রুমে ওইখানে একটা গাছ আছে, ওইটা বেয়ে খুব কষ্ট করে রুমে আসলাম। দেখি নিধি এখনও জেগে আছে, মোবাইলে কী যেন দেখছে। নিধি অন্যদিকে ঘুরে শুয়ে আছে। আমি গিয়ে নিধির পেছনে দাঁড়ালাম। দেখি নিধি আমার ছবি দেখতেছে ফোনে, আর শুধু বলতেছে, ফিরে আসো নীল, তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। নিধি আমার ডাক শুনে নিধি এদিকে তাকালো। আমাকে দেখে আর কিছু না ভেবে শক্ত করে জড়িয়ে ধরলো। প্লিজ নীল, আমাকে ভুল বুঝো না। তোমাকে ছাড়া থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। সরি নিধি। কেন? তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। ইটস ওকে। পরের বার এমন করলে না, তোমার খবর আছে। আর হবে না। আগে কানে ধরে 10 বার উঠবস করো। হ্যাঁ? নয়, হ্যাঁ। পারবো না। তাহলে কাছেও আসতে দেবো না। আর কি করার, বউয়ের কাছে যেতে হলো তো এটা করতে হবে। আমি কান ধরে উঠবস করতে লাগলাম, আর নিধি হাসতে লাগলো। সারা জীবন আমার পাগলিটাকে এভাবেই হাসি খুশি দেখতে চাই। শুধু আপনারা দোয়া করবেন।